আমরা এখন একটা অটো নিলাম। রাজশাহী এবং চাপাইয়ের মতো এখানে অটো চলে প্রচুর। তো আমরা একটা অটোতে করে আমরা এখন যাচ্ছি নাটোর রাজবাড়ি দেখতে, যেটাকে রানী ভবানী রাজবাড়িও বলা হয়। তো চলেন আমাদের সাথে, আজকে আমরা ঘুরতে যাচ্ছি নাটোর রাজবাড়ি। নাটোরে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম রাজবাড়ি দেখতে। হোটেল থেকে কাছেই হওয়ায় এবং বিকেলে সময় থাকায় রাজবাড়িটা বিকেলেই দেখার সিদ্ধান্ত নিলাম। বাকি জায়গাগুলো আগামীকাল এক্সপ্লোর করব। আমরা এখন আছি নাটোর রাজবাড়িতে, আর এটা হলো পার্ক অফিস। এখানে হলো টিকেটের প্রবেশ মূল্য 20 টাকা। আর এখানে কি নাটোর রাজবাড়ি ভ্রমণে স্বাগতম, সেবা বিবরণ, আনিকুল ভবন, আনন্দ ভবন। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি নাটোরের ঐতিহাসিক নাটোর রাজবাড়িতে। আমরা এখন এই গেট দিয়ে রাজবাড়ির ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো যে এখানে কি আছে না আছে। তো চলুন আমাদের সাথে আমরা রাজবাড়ির ভেতরে যাই। সো আমরা এখন ঢুকে যাব নাটোর রাজবাড়িতে। এই হলো নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস। নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস বাংলা ও ইংরেজিতে এখানে লেখা আছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। আর এখানে আছে ম্যাপ। সো এখন আমরা ঢুকবো রাজবাড়ির ভিতরে। এটাই হলো রাজবাড়ি। আমরা বিকেলের দিকে এসেছি, আজকে আমরা নাটোরে এসেছিলাম। আর এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে তারপরে আমরা এখন রাজবাড়ির ভেতরে ঢুকছি। আমরা আজকে যতটা পারি নাটোরটা দেখব, যেহেতু কালকেও সারাদিন আমরা আছি। কালকে আমরা নাটোরের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব। সো আপনারা আমাদের সাথে থাকবেন। আর নাটোরের যতগুলো পর্যটন স্পট আছে জনপ্রিয়, সবগুলোতেও আমরা যাওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন সেলিম স্টোরিজ আমার চ্যানেল। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এটা হলো নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা। খুবই সুন্দর একটা বৈঠকখানা। আর ওই দিকে আছে মন্দির, তারকেশ্বর মন্দির। আর এইটা হলো প্রবেশপথ। আর ওই দিকে আছে একটা দিঘি, আমরা দিঘিটা আপনাদেরকে দেখাবো। আগে আমরা একটু রাজবাড়িটা দেখিনি। আর এইটা হলো রাজবাড়ি। এখানে রাজবাড়ির সামনে ছেলেরা ফুটবল খেলছে। এটা হলো শ্যামসুন্দর মন্দির। এখানে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি। ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 থেকে 1710 সালের মধ্যে নাটোর রাজবাড়িটি নির্মিত হয়েছিল। 1706 সালে পরগনা বানগাছের বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। এরপর দেওয়ান রঘুনন্দন জমিদারের দায়িত্ব দেন তার ভাই রামজীবনকে। আর এভাবেই সূচনা হয় নাটোর রাজবংশের। 1706 সালে রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। রাজা রামজীবনের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকান্ত রাজবংশের রাজা হন। 1730 সালে রানী ভবানীর সাথে রামকান্তের বিয়ে হয়। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে 2 স্তরের বেড় চৌকি। পুরো এলাকা 2টি অংশে বিভক্ত, ছোটতর ও বড়তর। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির। 1986 সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি
রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসাবে নাটোর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এই রাজভবনে রাজা রামজীবন, রামকান্ত ও অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী প্রশাসনিক কার্যক্রম চালাতেন। এই যে এখানে বাচ্চাদের রাইড আছে, আর এখানে বসার জায়গা আছে। এখানে একটা পুকুর আছে, পুকুরের পাশে বসতে পারবেন। এই যে এখানে বাচ্চাদের রাইড আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। আর এখন বৃষ্টি চলে আসছে, আমরা দেখি কোথাও একটা গিয়ে বসবো। এই যে এখানে চটপটি এবং ফুচকার বিভিন্ন দোকান আছে। সো ভিউয়ার্স, সন্ধ্যা হয়ে আসছে আর আকাশ অনেক মেঘলা, বৃষ্টির ফোঁটা পড়ছে অলরেডি। সো আমরা এখন বের হয়ে যাব নাটোর রাজবাড়ি থেকে, সেই বিখ্যাত ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ি দেখে নিলাম এক নজরে। সো কালকে আমরা ঘুরবো উত্তরা গণভবন আর আরও কিছু জায়গায় যাব, অবশ্যই আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যাই। নাটোরে আমরা কালকে সারাদিন আছি, কালকে রাতের ট্রেনে আমরা চলে যাব ঢাকা। তার আগ পর্যন্ত আমরা নাটোর এক্সপ্লোর করব। সো চলেন আমরা এখন অন্য কোথাও যাব, শহরের কোথাও ঘুরতে যাব, দেখি কোথায় যাওয়া যায়। এটা হলো তারকেশ্বর মন্দির। আমি মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে নিই, যেহেতু আসছি। এই হলো, ওইখানে একটা মঠ আছে, আমি ওইটা জুম করে একটু দেখাই আপনাদের। এই যে তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি নাটোর শহরের নিচা বাজারে। এখানে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে, মৌচাক মিষ্টান্ন ভাণ্ডার, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে এখন কাঁচাগোল্লা টেস্ট করব, নাটোরের সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা। এটা হলো মৌচাক। এখানে কী কী আছে মামা মিষ্টি? এই যে এখানে নাম আছে পণ্যের, পুকুর সন্দেশ, ক্ষীরভোগ। আমরা উপরে চলে যাই, এখানে বসতে হবে। এগুলো বসার জায়গা। সো চলে আসছে আমাদের কাঁচাগোল্লা। এই হলো, এটাই হলো কাঁচাগোল্লা নাটোরে। খুবই টেস্টি। আপনারা আসলে এখানে অবশ্যই এটা ট্রাই করবেন, নাটোরের কাঁচাগোল্লা। এটা হলো মৌচাক মিষ্টান্ন ভাণ্ডার, নাটোর শহরের নিচা বাজার এলাকায় পড়েছে। সো এখানে আপনারা এলে, এখানে বসার, উপরে বসার চমৎকার পরিবেশ আছে, সুন্দর একটা এসি রুম আছে বসার মতো। আর নিচে তো দেখলেনি, মিষ্টি যারা কিনে নিয়ে যাবে তারা এখানে নিচে থেকে কিনে নিয়ে যাবে। আপনার বসে খেতে চাইলে উপরে চলে আসবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, এগুলো খেয়ে তারপরে আমরা বের হয়ে যাব এখান থেকে। শুভ সকাল। আজকে আমরা নাটোরে সারাদিন কাটাবো এবং নাটোরের সব কিছু আজকে আপনাদেরকে আমি দেখাবো। গতকালকে বিকেলে আমরা নাটোরে এসেছিলাম রাজশাহী থেকে। এসে হোটেলে চেক ইন করে আমরা বের হয়ে গিয়েছিলাম নাটোর রাজবাড়ি দেখতে।
তো নাটোর রাজবাড়ি দেখে বিকেলের দিকে আমরা নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা খেয়ে তারপরে আমরা নাটোর শহরে অনেক ঘোরাঘুরি করেছি, সেগুলো আর ভিডিও ধারণ করিনি। ঘোরাঘুরি করে তারপরে রাতের খাবারটা খেয়ে আমরা চলে এসেছিলাম রুমে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব উত্তরা গণভবন দেখতে। উত্তরা গণভবন দেখে আবার আমরা হোটেলে আসবো। হোটেলে এসে রুম থেকে চেক আউট করে তারপরে আমরা চলে যাব নাটোরের সেই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হালতির বিল এবং চলন বিল দেখতে। আমরা নাটোরের জনপ্রিয় রেস্টুরেন্ট ইসলামিয়া প্রচুর হোটেলে সকালের নাস্তা খেতে চলে এলাম। এখানকার জনপ্রিয় আইটেম নরম খিচুড়ি অর্ডার করলাম। এই খিচুড়িটা সবজি ও বিফ দিয়ে রান্না করা হয়। আমরা বিফটাই নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম নাটোরের আরেকটি বিখ্যাত জায়গা উত্তরা গণভবন দেখতে। নাটোরের এই রাস্তাটি খুব সুন্দর ও পরিচ্ছন্ন। দেখতে দেখতে পৌঁছে গেলাম দ্রুত। ইতিহাস থেকে জানা যায় দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। হলো টিকিট কাউন্টার, এখনো কাউন্টারটা ওপেন করে নাই। তো এখানে লিখে দেওয়া আছে 30 টাকা করে সাধারণদের জন্য। তো এটাই হলো প্রবেশ টিকিট উত্তরা গণভবনের। চলেন আমরা এখন ঢুকি ভেতরে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনে। আর এই হলো আমার পেছনে উত্তরা গণভবন। আমরা টিকিট করে নিয়েছি, তো আমরা এখন ঢুকবো। এদিকে আছে রাজ আমলের গাড়ির গ্যারেজ, গ্র্যান্ডমাদার্স প্যালেস, রানীমহল, রানীঘাট, মিনি চিড়িয়াখানা। তো এদিকে আমরা দেখবো গিয়ে। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায়ের আমলে 1897 সালের 10 জুন নাটোরের ডুমপাড়া মাঠে 3 দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দেন। তবে শেষ দিন 1897 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41.5 একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মুঘল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসাবে গড়ে তোলেন। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়ার রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়ার রাজা প্রাসাদটির রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয়। বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে। সো ভিউয়ার্স, এই যে
উত্তরা গণভবনের এক্সিট পেছনের দিকটা অনেক সুন্দর। আর এখানে উপরে একটা ওয়াচ আছে, ঘড়ি। আর এই যে এই দিক দিয়ে বের হয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমরা উত্তরা গণভবন দেখা শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে যাবো আমাদের রুমে। রুম থেকে আমরা একদম দর্শন করে ফ্রেশ হয়ে বের হবো। চলেন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি হালটি বিলের দিকে। আর এখানে মাদ্রাসা মোড়, নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে আমরা একটা সিএনজি নিয়ে এখন যাব হালতি বিলে। তো সিএনজিতে আসি। চলুন আমরা এখন যাই। এবং আমরা যাব পাটুলে, আর এখান থেকে যাব হালতি বিল। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি পাটুল বাজারে। এখান থেকে আমরা যাব হালতির বিলে। তো হালতির বিলে যেতে হলে এখান থেকে অটোতে করে যেতে হয়। এটা হলো পাটুল বাজার। আর এই যে আমার পেছনে, এটা হলো একটি নদী নাটোরের। এটা হলো পিপরুল নদী বলা হয় স্থানীয়ভাবে। খুবই চমৎকার লাগছে এখানকার পরিবেশ। প্রচুর বাতাস আছে। নদীটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সো এই যে এটাই হলো পিপরুল নদী, খুবই সুন্দর। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে একটা অটো নিলাম। আমরা এখন যাব হালতির বিলে 0 পয়েন্টে। তো চলেন আমরা যাই। পাট ক্ষেত আছে এখানে, সারি সারি পাট ক্ষেত। তো হালতির বিলে আমরা ঢুকে যাচ্ছি। এই যে এখান থেকে শুরু হয়ে গেছে। চলেন আমরা 0 পয়েন্টের দিকে যাই। ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। হালতির বিল বা হালতি বিল নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত একটি বিল। এটি অত্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হয়। বিনোদন কেন্দ্র হিসাবে এখানে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটাই বেশি আকর্ষণীয়। বর্ষা যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে বিল, তখন এই রাস্তার সৌন্দর্য বাড়তে থাকে। উত্তরাঞ্চলে কোনো সমুদ্র নেই, তাই এ অঞ্চলের মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন। তবে নাটোরের হালতির বিল এখন সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করছে। হালতি বিলের উত্তাল জলরাশি আর ঢেউ যে কারো মন নিমিষেই ভালো করে দেওয়ার মতো। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি হালতির বিল 0 পয়েন্টে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর টুরিস্টের আগমন হয়ে থাকে। অনেকে এসেছেন গাড়ি টাড়ি নিয়ে একদম। আর আমরাও চলে এসেছি। তো আমরা এখন 0 পয়েন্টে থেকে এই হালতির বিলের সৌন্দর্যটা উপভোগ করব। তো চলেন আমাদের সাথে। এটাই হলো 0 পয়েন্ট হালতির বিলের। এখানে সবাই এসে ছবি টবি তুলে। আর এইদিকে অনেক দোকানপাট আছে, রেস্টুরেন্ট, তারপরে বিভিন্ন খাবারের দোকান। আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে। আর এখানকার যে বাতাসটা, মানে এত দারুণ একটি অনুভূতি দেবে আপনাকে, এটা বলার বাইরে। তো চমৎকার বাতাস এখানে, মানে খুবই সুন্দর। তারপরে এই যে অবস্থা, বর্ষার অথই পানি আর শীতে ফসলি জমির এই বিলের মাঝ বরাবর 7 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ করা হয় 2004 সালে। বিলের ভেতরে দ্বীপের মতো যে ছোট ছোট গ্রাম আছে, সেগুলো আরো মনোমুগ্ধকর। নাটোর সদর উপজেলার পিপরুল, খাজুরা, মাদনগর ও ব্রহ্মপুর ইউনিয়নের বিস্তৃত এলাকা হালতি বিলের অংশ। বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত বিল এলাকা 5 ফুট থেকে 8 ফুট পানিতে নিমজ্জিত থাকে। প্রাকৃতিক মাছের প্রজননস্থল হিসাবে হালতি বিল বিখ্যাত। হালতি বিল আত্রাই নদীর সাথে সংযুক্ত। শীতকালে হালতি বিলের যে অংশে পানি থাকে তা মৎস্য অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে উক্ত অভয়ারণ্যে
শীতকালে যে মাছগুলোকে সংরক্ষণ করা হয় সেগুলো বর্ষাকালে হালতি বিলে ছড়িয়ে পড়ে এবং প্রজনন মৌসুমে প্রাকৃতিক পরিবেশে প্রচুর পরিমাণ মাছ উৎপাদন করে। এই এলাকায় উৎপাদিত ছোট বড় দেশি মাছ অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। বর্ষাকালে এই এলাকার প্রাকৃতিক দৃশ্য নয়নাভিরাম। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেক দোকানপাট, হোটেল ইত্যাদি। এই বিলে প্রতিদিন হাজারো মানুষ আসেন সমুদ্রের স্বাদ নিতে। আমরা এখন নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল তথা মিনি কক্সবাজার তথা হালতির বিল দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি। সো আমরা এখন যাব আবার নাটোরের দিকে। নাটোর গিয়ে আমরা ওইখান থেকে আবার চলে যাব চলন বিলে। সো আমাদের সাথে থাকেন। ভিউয়ার্স, আমরা হালতির বিল দেখে দুপুরের খাবার খেয়ে এখন আমরা যাব নাটোরের কাছিকাটা নামক জায়গায়। ওই কাছিকাটা থেকে ওইখান থেকে চলন বিলে যাব এবং চলন বিল ঘুরে তারপরে আমরা আবার নাটোরে ব্যাক করব। সো চলেন আমাদের সাথে আমরা যাই। আমরা আজকে রাতেই যেহেতু চলে যাব ঢাকা, সো আজকে আমরা যা ঘোরাঘুরি করার ঘুরে ফেলছি। ঘুরে আমরা রাতে চলে যাব ঢাকা রাতের ট্রেনে। চলেন আমরা যাই। আর এই যে বাসটা, এই বাসটাতে করে আমরা যাব। এটা সিরাজগঞ্জের বাস। তো আমরা সিরাজগঞ্জ যাওয়ার আগেই নেমে যাব অবশ্যই। তো ভিউয়ার্স, আমরা এখন আছি নাটোরের কাছিকাটা বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমরা একটা সিএনজি নিলাম রিজার্ভ করে। এই সিএনজি নিয়ে আমরা চলে যাব চলন বিলে। তো চলেন আমরা এখন চলন বিলের উদ্দেশ্যে যাই। আর আমরা এখন আছি নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা থেকে আমরা এখন চলন বিলের উদ্দেশ্যে যাচ্ছি। সো চলেন আমাদের সাথে। আজকে আমরা এক্সপ্লোর করব চলন বিল। আর এখন অলরেডি বিকেল হয়ে গেছে। তো আমরা সন্ধ্যার আগে আগে অবশ্যই ফিরে আসবো। যতটুকু সময় পাওয়া যায় আমরা চলন বিলটা দেখে ফিরে আসবো। যেহেতু অনেক দূর থেকে এসেছি, তো আমরা দেখেই যেতে চাচ্ছি। চলেন আমাদের সাথে। আমরা এখন চলে এসেছি নাটোরের যে ঐতিহ্যবাহী চলন বিলে। এটা হলো বিলশা বাজার। আমরা বিলশা বাজারে এসে এখান থেকে সিএনজি রেখে দিলাম। আমরা আবার রিজার্ভ চলে যাব। আর আমরা একটু দেখে ঘুরে তারপরে চলে যাব। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। এটি মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি। 47টি নদী, অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি। এর জলজ পরিবেশ 34 প্রজাতির সরীসৃপ ও 12 গোত্রের 27 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল। ভৌগোলিকভাবে এটি আত্রাই ও বড়াল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অন্যতম জল নিষ্কাশক প্রাকৃতিক ব্যবস্থা। 1986 সালের জরিপ মতে চলন বিলের আয়তন 800 বর্গমাইল বা প্রায় 2072 বর্গ কিলোমিটার। বর্তমানে বিলটিতে পলিমাটি জমার ফলে এর আকার সংকুচিত হয়ে আসছে। এই অঞ্চলের মানুষের অভিমত, চলন বিল হচ্ছে তাদের শস্যখনি। আসলে বাস্তবেও তাই। এখানকার মাটি উর্বর। বিল শুকিয়ে গেলে উর্বর মাটিতে কৃষকরা ধানের চারা রোপণ করেই উল্লাসে ফেটে পড়েন। তারা জানেন স্বল্প ব্যয়ে তাদের গোলাগুলো ভরে যাবে। শুধু তাই নয়, বর্ষার শেষ নাগাদ চলে এখানে মাছ ধরার মহোৎসব। সেই হিসেবে চলন বিল মৎস্যখনিও বটে। এখানে পাওয়া যায় দেশি পুঁটি, গজার, বোয়াল, শৈল, টাকি, ট্যাংরা, পাতাশি, খলসা, বাইন, কাতলা, চিতল, চেলা, আইকর, শিং সহ নানা ধরনের দেশি মাছ। এবং বিপুল এই মাছের ভান্ডারে আছে প্রচুর পরিমাণে কাঁকড়াও। পানি থাকে। এখন পানি কম থাকার কারণ কি?
আমাদের বাংলাদেশে প্রায় একাধ যুগ হলে ভালো বর্ষা হয় না। আগে বর্ষা হয়েছে, একাধ যুগেরই বেশি হয়ে যাচ্ছে কাকা। হয়তো অন্যান্য অঞ্চলের দিকে হয়, যেমন আমার সিলেটের দিকে তো ভালো বর্ষা হয়। 72 বছর। হ্যাঁ, আমি 73-তে এসএসসি পাস করে সংসারে লেগে আছি। 73-তে এসএসসি পাস করছেন? আমি সাইকেলে যাতায়াত করি, এই যে বৃষ্টি লাগিয়েছে জন্য সাইকেলে আসছি, এবং আমি লিটারেচার চর্চা করি। লিটারেচার করেন? হ্যাঁ, আমিও তো করি কাকা। আপনি কি কবিতা টবিতা লেখেন নাকি? হ্যাঁ, লেখা মানে আমার সর্বপ্রথম যে কবিতা লেখি, আমার 4টা ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি। আমি রাইতে লেখে আনন্দ সহিত যাকে দিতে যাই সেই ওইটা করে না, কথা বললেন না। মানে আমরা যে লিখবো মনে হয় কোনো জায়গায় বাদ রেখে যায় নাই। কি লিখবো আমরা? হ্যাঁ, রবীন্দ্রনাথ, নজরুল, ডিএল রায়, রজনীকান্ত, অতুলপ্রসাদ, তাহলে যদি আমরা লিখতে যাই তাহলে ওখানে পড়াটা মনে হয় সব পড়তে পারি না। আপনার নাম কি কাকা? আমার নাম আনিসুর রহমান। আপনার বাড়ি কোথায়? এখানে সামনে গ্রামে? কি গ্রামের নাম কি? হ্যাঁ, আপনার গ্রামের নাম কি? রোহাই গ্রাম। তীর বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। হার মেনেছো, বিদ্রোহীকে বাঁচতে তুমি পারবে না। তোমার সর্বশক্তি বাঁচতে গিয়ে আমায় হার মেনে যায়, হায় হাসি পায়। হেরে তুমি হারবে না, হেরে গেলে বিদ্রোহীকে বাঁচতে তুমি পারবে না। অশান্ত এই ধূমকেতুকে ঘুম পাড়াবে কোন মায়া? তোমার সব মায়ের কাঁদুন, মার মমতা প্রেমের বাদন স্পর্শ করে বিদগ্ধ হয় রুদ্র স্বরূপ তোমার কায়া। অশান্ত এই ধূমকেতুকে ঘুম পাড়াবে কোন মায়া? ধরতে আমায় জাল পেতেছ জটিল তোমার সাত আকাশে, সে জাল ছেড়ে এই ধূমকেতু বিনাশ করবে বাধার সেতু। সপ্তম স্বর্গ পাতাল ঘিরে ভস্য করবে সকল বিঘ্ন সর্বনাশ। এ ধূমকেতু ছিঁড়ে সে জাল এই মহাকাল রুদ্ধে দামাল। সৈন্য নাচে পোলায় নাচুন সংগারিয়া সর্বনাশ। শান্তি দিয়ে অশান্তকে এই ধুলির ধরায় আনতে চাও, দুর্গ এনে দুরান্তকে অশ্রু সাহ রুক্ষ চোখে আমার আগুন লিখবে না যতই গোলায় বাধা দেয়। আনন্দ আর অমিত রস কার আগুনে যায় জ্বলে? শান্তির সমাহির মাঝে কেন বিষাণ বাজে? কোন যাতনা শিশু কাঁদে শান্তি পায় না মায়ের কোলে? লক্ষ্মী ছাড়ার হাতে তুমি ঐশ্বর্য চাও, লোভী ভোগী লক্ষ্মী লয়ে রাক্ষস আর দত্ত হয়ে কি নির্যাতন করি তোমার সৃষ্টিতে। লক্ষ্মী ছাড়ার হাতে তুমি ঐশ্বর্য চাও দিতে, করবো আমি ধ্বংস সব বিদ্বেষ দ্বন্দ্বের। মিথ্যা হলো কোরআন বেদ, অসাম্য অশান্তির বেদ। বলাইকে কি বাঁধতে পারে বলাই কাটা নর্তকী? এখানে সিংহ আছে, অহিংস সব মহাত্মাকে দাও হরি নামে প্রত্যেকী। রুদ্ধকে কে শুদ্ধ করে এই ক্ষুদ্র ধরায় রাখবে ধরে? অহংশিকল কে পড়াবে সহম স্বয়ং শম্ভুকে? হে মৌন, সামনে এসে রূপ ধরে উত্তর দাও। পূজা করে ক্ষমা করে তোমার মনে জন্ম ভরে কি দিয়েছো? থেকো না চুপ করে। হ্যাঁ, কেন দুর্বলের? আমরা আছি এখন নাটোরের চলন মিলে, আর চলন মিলে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হলো সাবমার্সিবল সড়ক। এই সড়কটা আসলে যখন পানি আসে চলন মিলে তখন কিন্তু ডুবে যায়। তো আমরা যেটুকু জানলাম যে এখন পানি খুবই কম চলন বিলে, বর্ষাকালে আসছে তারপরে পানি কম, সেরকম পানি নাকি হচ্ছে না কয়েক বছর ধরে। অন্যান্য এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে প্রচুর বন্যা হচ্ছে, কিন্তু এখানে আসলে সেরকম পানিই নেই। আর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আসলে আমরা চলে যাব। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর এত কষ্ট করে দেশের এক প্রান্তে চলে এসেছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। আশা করি আপনারা এটা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।